আমি কালই ইন্ডিয়া থেকে বড় আলেম সাহেবকে নিয়ে আসব আমার বাসায়। যত টাকায় লাগুক না কেন, আমি আমার মেয়ের কোনো ক্ষতিই হতে দিব না। রুমের বাইরে থেকে একটা সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। সুফিয়ান ও তার মা সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ানের মা সেই লোকটাকে উদ্দেশ্য করে বলেন, মহারাজ, সে মেয়েটা এসেছে। আমিও বুঝতে পারলাম সেই লোকটা সুফিয়ানের বাবা আর এই রাজ্যের মহারাজ। মহারাজ বলেন, সুফিয়ান, তার জন্য আপ্যায়নে কিছু কম না হয় কেমন? ঠিক আছে মহারাজ। মহারাজ চলে গেলেন। মহারানী ডাক দিলেন, কই গো তোমরা? এরপর কিছু সুন্দরী মেয়ে ঘরে প্রবেশ করলেন। তাদের রানীমা বলেন, যাও শিফাকে নিয়ে গোসল করিয়ে নিয়ে এসো। তারা বলেন, ঠিক আছে রানীমা, যেমনটা আপনি বলবেন। তারপরে তারা আমাকে নিয়ে ছোট একটি পুকুর ঘাটে নিয়ে গেল। একই পুকুরে তো পানির বদলে পুরো পুকুরটিতে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে পরিপূর্ণ। গোসল শেষ করে রুমে আসলাম। তারা আমায় খুব দামি একটা পোশাক দিলেন। যেই ধরনের পোশাক আগে রাজকুমারীরা পরতেন ঠিক তেমন একটি পোশাক আমি পরে রেডি হয়ে নেই। সুফিয়ান আমায় ডেকে বলেন, রানীমা আমাদের জন্য খাবার ঘরে অপেক্ষা করছে, আসুন। আমি তাকে বলি, ওইদিকে তো সকাল হয়ে গেছে, হয়তো মা বাবা আমাকে খুঁজে না পেলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সুফিয়ান একটু মুচকি হাসি দিয়ে বলেন, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না শিফা। তোমাদের দুনিয়ার সময় আর আমাদের দুনিয়ার সময় এক গতিতে চলে না। তুমি শুনলে অবাক হবে যে তুমি এইখানে আসছো, তোমাদের দুনিয়ার ঘড়িতে মাত্র 30 মিনিট হয়েছে। আমি তো শুনে পুরাই অবাক। আমরা খাবার ঘরে গেলাম। এত ফলের নাম আমি জানি না, কখনো খাইওনি। পাশে পোলাও, মুরগি রোস্ট আর একটা কিসের যেন মাংসটি দেখে আমি ভয় পেয়ে যাই। রানীমা আমার মুখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে বলেন, ভয় পেও না শিফা, এটা কোনো মানুষের মাংস নয়। আসলে আমরা মুসলিম ইমানদার জিন, আমরাও তোমাদের মতো হালাল খাবার খাই। এত মজার খাবার এর আগে আর কখনোই খাইনি। খাওয়া শেষ করলাম, এইবার যাওয়ার পালা। আমি রানীমার কাছে বিদায় নিলাম। রানীমা আমায় বলেন, আবার এসো মা। সুফিয়ানকে বলেন তাকে তার দুনিয়াতে ভালোভাবে ফিরিয়ে দিয়ে এসো। আমি বের হয়ে গেলাম প্রাসাদ থেকে। একটু দূরে এসে সুফিয়ান আমার আগের মতো চোখ বন্ধ করতে বললেন। আমিও তাই করলাম। 10 মিনিট পর সে চোখ খুলতে বলেন। আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে। সুফিয়ান আমার হাতে কিছু খেজুর আর কিছু মিষ্টি দিলেন আর বলেন বাবা মাকে দিতে। আর সে বিদায় নিয়ে চলে গেল। দূর থেকে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। সকালে মা আমার শরীরে এমন পোশাক দেখে জানতে চাই আমি এই পোশাক কই পেলাম। সে আমায় মিথ্যা বলতে মানা করেছিল, তাই আমি মাকে সবকিছু সত্যি বলে তার হাতে মিষ্টি আর খেজুরগুলো ধরিয়ে দিলাম। মা এসব শুনে আরো ভয় পেয়ে যায় আর বাবাকে কান্না করে সব বলে। বাবা বলে, আমি একটি অনেক বড় আলেমের সন্ধান পেয়েছি, সে ইন্ডিয়াতে থাকে, তার সাথে আমার কথা হয়েছে। তাকে আমি কাল বাসায় নিয়ে আসবো, যত টাকায় লাগুক না কেন। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। কথা মতো পরের দিন সকালে সেই আলেম সাহেব আসেন আমাদের বাসায়। তার সামনে আমাকে নিয়ে যাওয়া হয়। সে জানতে চায় আগের মতো সব সত্যি বলি যে যা যা হয়েছে। সে বলে, ঠিক আছে তুমি ঘরে যাও মা। আলেম সাহেব আমার বাবাকে বলেন, ও অনেক বড় জিনের পুত্র, তবে হ্যাঁ আমি একজনকে চিনি যে আমাদের হয়ে সেই জিনের বাদশার সাথে কথা বলতে পারবে। আজ রাতে আমি তাকে ডাকবো। আমার এক ছাত্রর শরীরে কথা মতো রাতে একটি রুমে তাকে ডাকতে থাকেন আলেম সাহেব। হঠাৎ সে ছাত্র মোটা কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম আলেম সাহেব। আলেম সাহেব বলেন, ওয়ালাইকুম আসসালাম মহারাজ। সে বলেন, আমায় ডাকার কারণ? আলেম সাহেব বলেন, আপনার বন্ধু মহারাজ হাবিবুল্লাহ তার ছেলে সুফিয়ান বাড়ির মেয়েকে খুব কষ্ট দিতেছে মহারাজ। সে জিন আলেম সাহেবকে উদ্দেশ্য করে বলে, যা বলবেন ভেবে বলবেন। তার সম্পর্কে আপনি হয়তো জানেন না, সে খুব ইমানদার একটি রাজা। তাছাড়া আমার খুব ভালো একটি বন্ধু। আলেম সাহেব বলেন, কাল রাতে মেয়েটিকে তার ছেলে জিনে দেশে নিয়ে গিয়েছিল। এখন আপনি বলেন এটা কি তারা ঠিক করেছে? মানুষকে কেন তারা তাদের দেশে নিয়ে যাবে? এইসব শুনে সেই জিন বলেন, ঠিক আছে, আমি এই বিষয়ে মহারাজ হাবিবুল্লাহ সাহেবের সাথে কথা বলবো। আমি আপনাকে কাল জানাবো কি করবেন আপনি। এই বলে সে বাদশা জিন বিদায় নেয়। কি হবে কাল? তাহলে কি এইখানে সব শেষ হয়ে যাবে? জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে